সুপ্রিয় বিসিএস পরীক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি। বাংলাদেশ বিষয়গুলি থেকে বিসিএস পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে 30 মার্কের প্রশ্ন হয়ে থাকে। সো মার্ক হিসাবে সাবজেক্ট অনেক গুরুত্বপূর্ণ, বাট খুবই স্ট্র্যাটেজিক উপায়ে পড়াশোনা করতে হবে এই সাবজেক্টটা, বিকজ এত তথ্য এত মাথায় নেওয়ার যাবে না, বাট নিতে পারলেও এক্স্যাক্টলি মনে থাকবে না। সো খুবই স্মার্টলি পড়াশোনা করতে হবে এই সাবজেক্টটাতে। সো বাংলাদেশের জাতীয় বিষয়গুলি থেকে বাংলাদেশ জাতীয় বিষয়গুলি থেকে পরীক্ষায় আসে 6 থেকে 8 মার্ক, ভ্যারি করে। বাট সিলেবাসে কিন্তু 6 মার্ক দেওয়া আছে, বাট আসলে 6 থেকে 8 ভ্যারি করে। এবং এর মধ্যে আছে প্রাচীন বাংলা, 1947, মুক্তিযুদ্ধ, দেন হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়গুলি যত কিছু আছে, তারপর হচ্ছে 1970 নির্বাচন, 1966, 1969 গণঅভ্যুত্থান, দেন 1954 নির্বাচন। অনেক তথ্য, অনেক কিছু আছে এই বাংলাদেশ জাতীয় বিষয়গুলির মধ্যে, বাট পরীক্ষায় আসবে কিন্তু 6 থেকে 8 মার্ক। সো আজকে বিষয়টা ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে প্রাচীন বাংলা থেকে 1947 আগ পর্যন্ত এই টপিকটা অনেকে ইগনোর করে, অনেকে পড়তে চায় না। অনেকে এখান থেকে শুধু মুক্তিযুদ্ধ পড়ে, 54, 66, 6 দফা, 70 নির্বাচন, এগুলো পড়ে। বাট এই প্রাচীন বাংলা থেকে 1947 অনেকে স্কিপ করে যায়। বাট কীভাবে স্ট্র্যাটেজিক উপায়ে পড়াশোনা করলে এখান থেকে মার্ক গ্যাদার করা যায়, অনেক তথ্য এখান থেকে আননেসেসারি তথ্যগুলো না নিয়ে কীভাবে ইম্পর্টেন্ট তথ্যগুলো নিয়ে পড়াশোনা করা উচিত, সেই বিষয়ে আমি আলোচনা করব। এবং আমি বরাবর বলে থাকি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে খুবই স্ট্র্যাটেজিক উপায়ে পড়াশোনা করা উচিত, বিকজ প্রাচীন যুগ থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত সবই সাধারণ জ্ঞান। সো কোনটা আসবে কোনটা আসবে না এটা কেউ জানে না। সো যেগুলো জানলে আমাদের জানা উচিত, বেসিক একটা কনসেপ্ট জানা উচিত, সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। সো শুরু করছি আজকের লেকচার। সো আজকে আমি আলোচনা করব বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ, বাংলার ইতিহাস, বাংলার জনপদ অ্যান্ড প্রাচীন বাংলার বিভিন্ন শাসনামল। সো প্রথমে আসি বাংলার জাতির উদ্ভব ও বিকাশ। আমরা বাঙালি হিসেবে ছিলাম সংকর জাতি। কী জাতি? সংকর জাতি। সংকর জাতি। এই বাঙালি জাতিকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছিল। কত ভাগে? 2 ভাগে। এক, অনার্য বা পাকার্য অথবা আর্য। 2 ভাগে ভাগ করেছিলাম, 1 অনার্য আর 2 আর্য। এই আর্যকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছিল। 4 ভাগে। কী কী? নেগ্রিটো, 2 অস্টিক, 3 দ্রাবিড়, 4 ভোটচনীয়। সো এই অস্টিক জাতি হচ্ছে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে। প্রধান অংশ বিশেষ কিন্তু অস্টিক জাতি। একে নিষাদ জাতিও বলা হয়। কি জানি? নিষাদ জাতি। আর দ্রাবিড় হচ্ছে আমাদের ভারতবর্ষ। ওকে। আর ভোটচনীয়কে আরেকটা নাম বলা হয় নর্ডিক। কি বলা হয়? নর্ডিক। ওকে। আর এই অস্টিক জাতির আদি নিবাস ছিল ইউরাল পর্বতের দক্ষিণে, বর্তমানে ইরানে। কোথায় ছিল? ইরানে। ইউরাল পর্বতের দক্ষিণে, বর্তমানে ইরানে। আর 2টা তথ্য আমি জানবো। এক, উপজাতি হিসেবে বাঙালিরা মঙ্গোলয়েড এবং নৃতাত্ত্বিকভাবে আমরা ছিলাম আদি অস্ট্রোলয়েড। এই তথ্যটুকু শুধু আমি এই টপিক থেকে পড়ব। আর অনেক তথ্য আছে যেগুলা দরকার নেই, আননেসেসারি থিংস।
ওকে, দেন আসি বাংলার ইতিহাস। বাংলার ইতিহাস থেকে জাস্ট দুইটা তথ্য পড়ব। 1 বঙ্গ, 2 বাংলা। এই বঙ্গ কথাটি প্রথম পাওয়া যায় ঋগ্বেদের ঐতিহ্য আরণ্যক গ্রন্থ থেকে। বঙ্গ কথাটি প্রথম পাওয়া যায়। আর বাংলা কথাটি পাওয়া যায় আবুল ফজলের আইনে আকবরী গ্রন্থে, যেটা ছিল আকবরনামার 3য় খণ্ড আইনে আকবরী। এই আবুল ফজল ছিল সম্রাট আকবরের সভাকবি। সম্রাট আকবরের সভাকবি ছিল আবুল ফজল। এই বাংলা কথাটি হচ্ছে বঙ্গ ও আইল। আইল আছে, জমির আইল, যেটাকে বিভক্তকারী, মানে আমাদের জমি আছে, যদি এত জমি থাকতো, এটা কার জমি, এটা কার জমি, এই বিভক্ত করার জন্য কিন্তু আমাদের আলের প্রয়োজন হয়। এই আল আর বঙ্গ কথাটা থেকেই এই বাংলা শব্দটি এসেছিল, যেটা আইনে আকবরীর আবুল ফজল গ্রন্থে পাওয়া যায়। দেন আসি বাংলার জনপদ। অনেক গুরুত্বপূর্ণ, ম্যাক্সিমাম পরীক্ষায় থাকে। এবারও আসছে পুণ্ডনগর থেকে ম্যাক্সিমাম পরীক্ষায় আসছে, বিকজ এটা একটা রিপিটেড কোশ্চেন। আর বিশেষ কিন্তু খুব বেসিক থেকে দেয়, বেশি ভিতরে প্রশ্নই করে না বাংলাদেশ বিষয়গুলি থেকে। সো খুবই স্মার্টলি পড়াশোনা করলে আসলে এখানে 20-এ 30 পাওয়া যেতে পারে। 30-এ 30 পাওয়ার পড়াশোনা করার দরকার নেই, 20-এ 20 পাইলেই এনাফ। কিন্তু আমি যেভাবে পড়াশোনা করতে বলি সেভাবে আপনি কিন্তু 23-24 ইজিলি পাবেন, বেশি তথ্য নেওয়ার দরকার নেই। সো প্রথমে আমি বলি বাংলা জনপদের 16টি জনপদ ছিল, 2টা রাজ্য ছিল, এক হচ্ছে বঙ্গ, 2টা রাজ্য ছিল, 1 বঙ্গ, 2 গৌড়। ওকে, 6ষ্ঠ শতকে এটার বিভক্ত করা হয়েছিল 6ষ্ঠ শতকে। সো আমাদের জনপদগুলো হচ্ছে গৌড়। এই গৌড় শুধু একটা তথ্য জানবো, গৌড় ছিল চাপাই নবাবগঞ্জ। গৌড়ের একটা অংশবিশেষ ছিল, সেটা চাপাই নবাবগঞ্জের। আরও অনেক জায়গার নাম আছে, এত কিছু জানার দরকার নেই, শুধু গৌড় চাপাই নবাবগঞ্জ এর একটা অংশবিশেষ ছিল গৌড়। আর গৌড়র রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, যেখানে রাজা ছিল আমাদের শশাঙ্ক। এবারও একটা প্রশ্ন আসছে শশাঙ্ক নিয়ে, সো ওটা পরে আলোচনা করছি। এখান থেকে জাস্ট এতটুকুই জানলে হবে যে গৌড় চাপা নবগঞ্জের একটা অংশবিশেষ ছিল, গৌড়ের অংশবিশেষ ছিল চাপা নবগঞ্জ, রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, শশাঙ্ক ছিল রাজা, যেটা বর্তমানে মুর্শিদাবাদে অবস্থিত। 2 বঙ্গ। এই বঙ্গটা ছিল হচ্ছে ঢাকা, আমাদের ঢাকা আছে, ঢাকায় প্রাচীনকালে যে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, এই 3টা জানলেই এনাফ। আরও আছে, আমার এত কিছু দরকার নেই। 3 হরিকেল হচ্ছে আমাদের সিলেট ও চট্টগ্রাম ছিল হরিকেল জনপদটা আমাদের দেশের পূর্ব দিকে অবস্থিত ছিল, পূর্ব দিকে ছিল। 4 সমতট ছিল কুমিল্লা ও নোয়াখালী, এর রাজধানী ছিল হচ্ছে বড় কামতা। 5 ছিল। 5 আসি চন্দ্রদ্বীপ, বরিশাল, চন্দ্রদ্বীপ বরিশালের আদিম জনপদ ছিল চন্দ্রদ্বীপ। 6 বরেন্দ্র আমাদের উত্তরাঞ্চল, রাজশাহী, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, এগুলো ছিল বরেন্দ্র, মানে আমাদের উত্তর দিকে উত্তরাঞ্চলে যেগুলো আছে সেগুলোই অবস্থিত। মোস্ট ইম্পর্ট্যান্ট
পুণ্ডনগর। এই পুণ্ডনগর থেকে পরীক্ষায় ম্যাক্সিমাম আসে, পুণ্ডনগর থেকে পরীক্ষায় প্রতিবার আসে ম্যাক্সিমাম, এবারও আসছে। সেটা ছিল কীভাবে আসে ঘুরে ফিরে, পুণ্ডনগর প্রাচীন জনপদ ছিল পুণ্ডনগর, এটা ছিল মহস্থানগড়ে, মহস্থানগড়ে ছিল আমাদের পুণ্ডনগরের এভাবে করছেন ঘুরে ফিরে, এভাবে আসবে প্রাচীন জনপদ পুণ্ডনগর, মহস্থানগড়ে অবস্থিত এগুলো। এটা ছিল আমাদের গঙ্গা নদীর তীরে অবস্থিত, গঙ্গা নদীর তীরে অবস্থিত ছিল এই পুণ্ডনগর, গঙ্গা নদীর তীরে অবস্থিত ছিল পুণ্ডনগর। বেসিক্যালি গঙ্গা ও করতোয়া নদীর ছিল পুণ্ডনগর, গঙ্গা ও করতোয়ার মধ্যবর্তী, করতোয়াই মেনলি, গঙ্গা করতোয়ার মধ্যবর্তী ছিল প্রাচীন এই জনপদটা হচ্ছে পুণ্ডনগর। আরেকটা তথ্য জানা নেই, এক তাম্র লিপি আর তাম্রলিপ্ত। এই তাম্রলিপ্ত আসলে একটা জনপদ, আর তাম্রলিপ্ত হচ্ছে তামার পাত্রের শাসন, সো ডোন্ট কনফিউজ। সো তাম্রলিপ্ত আর হচ্ছে তাম্রলিপি, ওকে। সো জনপদ অনেক ইম্পর্ট্যান্ট। সো এইভাবে পড়লে জনপদ থেকে যদি একটা কোশ্চেন আসে তাহলে কমন পাওয়ার কথা। সো অনেক কিছু না পড়ে জাস্ট এই জনপদ থেকে এতটুকু পড়লেই এনাফ। আর বর্ধমানে একটা ছিল হচ্ছে রাঢ়, বর্ধমান, ওকে। এই জনপদ থেকে এতটুকু জানলেই হবে। এবার আসি প্রাচীন বাংলার বিভিন্ন শাসনামল। এখানে তথ্য অনেক বেশি, জাস্ট মেন টপিকগুলো নিয়ে এই টপিকটা আমি আলোচনা করি। আমাদের প্রথম হচ্ছে আলেকজান্ডার পারস্য, মানে পারস্য মহান উপাধি তার আলেকজান্ডার, 327 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্ব 327-এ আলেকজান্ডার সিন্ধু নদীর দিয়ে আমাদের ভারতবর্ষ আক্রমণ করেছিল আলেকজান্ডার। দেন আরও অনেক তথ্য আছে, এগুলা ইগনোর করছি। জাস্ট আমি জানবো সিন্ধু নদী দিয়ে আলেকজান্ডার আমাদের ভারতবর্ষ আক্রমণ করতেছিল 327 খ্রিস্টপূর্ব। দেন মৌর্য বংশ, মৌর্য সাম্রাজ্য সবচেয়ে প্রাচীন সাম্রাজ্য ছিল মৌর্য সাম্রাজ্য। এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে চন্দ্রগুপ্ত মৌর্য। কে? চন্দ্রগুপ্ত মৌর্য। বাট শ্রেষ্ঠ কে ছিল? শ্রেষ্ঠ ছিল অশোক। চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠা করে, বাট অশোক ছিল শ্রেষ্ঠ। তিনি বৌদ্ধ ধর্মের প্রসার ঘটায়, তিনি বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলে এই অশোক। তিনি তৃতীয় সম্রাট ছিল এই অশোক। সো ম্যাক্সিমাম পরীক্ষা কিন্তু অশোক থেকে আসে। 40-এর BCS-এ বলেছিল মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা থেকে চন্দ্রগুপ্ত মৌর্য। সো মেন টপিক থেকেই BCS কোশ্চেন করে, কোনোদিন বলবে না অশোকের সভাকবিকে, অশোকের ডান হাতকে, বাম হাতকে, মানে সেনাপ্রধানকে, এইভাবে কোনোদিন কোশ্চেন BCS করে না। সো এত তথ্য মাথায় নিয়েও পারবেন না, যতটুকু দরকার ঠিক ততটুকুই পড়াশোনা করব। দেন আমাদের আসে হচ্ছে গুপ্তযুগ। এই গুপ্তযুগ প্রাচীন যুগের স্বর্ণযুগ বলা হয় এই গুপ্তযুগকে। গুপ্তযুগের মধ্যে মানে প্রথম চন্দ্রগুপ্ত ছিল গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা, বাট সমুদ্রগুপ্ত ছিল শ্রেষ্ঠ। কে ছিল শ্রেষ্ঠ? সমুদ্রগুপ্ত। তিনি ভারতবর্ষের নেপোলিয়ন বলে আখ্যায়িত। তাকে কিন্তু নেপোলিয়ন বলা হয়, ভারতবর্ষের নেপোলিয়ন। দেন আসি, আমি বলেছিলাম একটু আগে যে 2টা রাজ্যে ভাগ করা হয়, এক বঙ্গ, 2 গৌড়। 6ষ্ঠ শতকে এই গৌড়র রাজা ছিল শশাঙ্ক। এবারও প্রশ্ন আসছে, বাংলার প্রথম সার্বভৌম রাজা
প্রাচীন বাংলার প্রথম নরপতি এই ছিল শশাঙ্ক, গৌড়ীরাজ। গৌড়ের একটু আগে আলোচনা করেছিলাম, গৌড়ের রাজধানী কর্ণসুবর্ণ, বর্তমান মুর্শিদাবাদে অবস্থিত। এই শশাঙ্ক আমলে হর্ষবর্ধন ছিলেন। এই হর্ষবর্ধন আমাদের প্রথম বিশ্ববিদ্যালয় লালন্দা বিদ্যালয়, প্রথম লালনন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। ওকে, আমাদের গুরু ছিল হচ্ছে শিলভদ্র, আচার্য শিলভদ্র। পরীক্ষা থাকে যে প্রথম বিশ্ববিদ্যালয় কে, লালন্দা বিশ্ববিদ্যালয়, এবং শিক্ষাগুরু ছিল শিলভদ্র। এই শশাঙ্কর পরে পাল বংশ আসার আগে, এই শশাঙ্ক যখন ক্ষমতাচ্যুত হয়, তারপর এই পাল বংশ আসার আগে একটা রাজনৈতিক বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি হয়েছিল। সেটাই ছিল মাৎসত ন্যায়। এবার প্রশ্ন আসছে মাৎসত ন্যায়। এই মাৎসত ন্যায় ছিল আমাদের 7ম থেকে 8ম শতকে। এটাই পরীক্ষাতে আসছে। অনেক সময় পরীক্ষা থাকবে মাৎসত ন্যায় কি, একটা রাজনৈতিক বিশৃঙ্খলা অবস্থা হচ্ছে মাৎসত ন্যায়। দেন আসে পাল বংশ, সবচেয়ে বড়, বিকজ তারা 400 বছর রাজত্ব করেছিল। পাল বংশর যারা রাজা ছিল তারা ছিল বৌদ্ধ ধর্মের। এই পাল বংশ প্রতিষ্ঠাতা করেছিল কে? গোপাল, শ্রেষ্ঠ ধর্মপাল। পাহাড়পুর বৌদ্ধবিহার, সোমপুর বিহার তিনি কিন্তু নির্মাণ করেছেন। কি সোমপুর বিহার, পাহাড়পুর বিহার তিনি নির্মাণ করেছিল। আর পাল বংশের শেষ রাজা ছিল মদন পাল। ওকে, দেন আসে সেন বংশ। তারা ছিল হিন্দু ধর্মের ছিল। এই সেন বংশ প্রতিষ্ঠাতা করেছিল সামন্ত সেন। বেসিক্যালি তিনি আসলে প্রতিষ্ঠা করতে পারেনি, তার পুত্র হেমন্ত সেনই হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা, হেমন্ত সেন। বাট শ্রেষ্ঠ হচ্ছে বিজয় সেন ছিল সেন বংশের শ্রেষ্ঠ রাজা। বিজয় সেনের পুত্র বল্লাল সেন আমাদের যে ঢাকেশ্বরী মন্দির আছে, সে বল্লাল সেন কিন্তু প্রতিষ্ঠা করেছে। এছাড়া কলিন্য প্রথা চালু করেছিল কে? বল্লাল সেন। আর আমাদের শেষ হিন্দু রাজা লক্ষণ সেন, কিন্তু তিনি বৈষ্ণব ধর্মগুলি ছিলেন। এবার বিশেষে খুবই কনফিউশন করেছিল লক্ষণ সেন, মানে একটা সাল দেওয়া ছিল 1204 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজির কাছে লক্ষণ সেন কিন্তু পরাজিত হয়েছিল। কিন্তু একটা ডিউরেশন দেওয়ার কারণে লক্ষণ সেনের পুত্র কেশব সেন, তিনি মেনলি রাজা ছিলেন না, আসলে তিনি একটা অঞ্চল দেখাশোনা করতেন। সো এই প্রশ্ন নিয়ে এখনও কনফিউশন। সো বেসিক্যালি ডিউরেশন সাল দেওয়ার কারণে এখানে অ্যান্সারটা যৌক্তিক মনে হচ্ছে কেশব সেন। তথ্যটা বাংলা নবম দশম শ্রেণীর বইয়ে আছে, এছাড়া অ্যাসুরেন্সের ডাইজেস্টে আছে এই কেশব সেনের কথাটা। সো এই ছিল আজকের আলোচনা। আশা করি এই এতটুকু পড়লেই হাজার তথ্য থেকে তথ্য গেদার করার থেকে এই এতটুকু তথ্য গেদার করলে আশা করি উপকৃত হবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।